কলকাতা থেকে যবে এসেছি এই জায়গায় একটাও ভালো চপ আমি কিন্তু খাইনি। খেয়েছি ওই টুকটাক, কিন্তু কলকাতায় ওই যে ভাজা লঙ্কা রসুন দিয়ে যে চপটা হতো সেটার মানে স্বাদ আমার এখনো পর্যন্ত মুখে লেগে আছে। তো আজকে ভাবলাম যে না, বাড়িতেই চপ বানাই, অনেকদিন চপ টপ খাইনি। তো এখানে আলুর পুর আমি রেডি করে নিয়েছি, এবার একে একে চপ ভাজবো। হ্যাঁ, তবে যেদিন চপ হয় না সেদিন চপের পরিমাণটা একটু বেশি হয়, মানে একটু সাথে পেঁয়াজি হলো, একটু বেগুনি হলো। তো আজকে আমি সব ধরনের জিনিসই করছি, মানে সব ধরনের জিনিস বললেও ভুল হবে, দু রকমের জিনিস হবে। সেটা হচ্ছে চপ তো হলো, পেঁয়াজি হলো, আর হবে বকফুলের বড়া। কালকে ভিডিও দিতে পারিনি, অনেকে কমেন্ট করেছে দিদি ব্লগ দিলে না কেন। মাঝে মাঝে একটু গ্যাপ পড়বে, বুঝলেন। প্রত্যেকটা চাকরি বলুন যাই বলুন, যে কোনো কাজেরই কিন্তু সপ্তাহে একদিন করে ছুটি থাকে। তো আমরা মাসে একটা দুটো ছুটি তো নেবই। মাঝে মাঝে ইচ্ছা করে যে হ্যাঁ শুধুমাত্র এক কাপ কফি খেয়ে শুয়ে শুয়ে ল্যাদ খেয়ে একটু টিভি দেখে কাটিয়ে দিই, বা একটু বড়ের সাথে গল্প করে কাটিয়ে দিই। তো সেরকমই ব্যাপারটা, মাঝে মাঝে একটা করে ব্রেক নেওয়া মানে জায়েজ আর কি। আর বিশ্বাস করুন, যত বয়স হচ্ছে আমার শাশুড়িমা একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। যখনই বাড়িতে এই সমস্ত পকোড়া চপ ভাজা হয়, আমার শাশুড়িমা মুখিয়ে থাকে যে কখন আমাকে দেবে। তো আমার প্রথম কাজটাই হচ্ছে বাড়ির প্রত্যেকটি সদস্যের জন্য শুধু শুধু মুখে একটা করে চপ খাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এই যে প্রথম রাউন্ডে চপগুলো ভাজছি, সবাই শুধু শুধুই খাবে। মিস্টার মুখার্জি, মা, বাবা, দাদাভাই থাকলে দাদাভাই খেত। তবে সত্যি বলতে কি, বাড়ির চপগুলো এতটা টেস্টি হয় না। আমার শাশুড়িমা বলছে এই একটাতে পোষায়নি, আমাকে আর একটা দিয়ে। আমি বললাম না, মুড়ির সাথে খাবে বা ভাতের সাথে খাবে। তারপরে চপ শেষ হয়ে গেলে আবার পেঁয়াজি বানালাম। সেই পেঁয়াজি থেকে শাশুড়িমাকে দুটো পেঁয়াজি দিলাম। আজকে পেঁয়াজিগুলোও না খুব টেস্টি হয়েছিল, পুরো মুচমুচে যাকে বলে। বেশি করে পেঁয়াজের পরিমাণ দিয়েছিলাম, বেসন অল্প, আর সেই ক্ষেত্রে পেঁয়াজির টেস্টগুলো বেশ ভালোই আসে। অনেকে আবার সিঙ্গাড়া খেতে ভীষণ পছন্দ করে, আবার সিঙ্গাড়াটা আবার একদম পছন্দ নয়। আমার সিঙ্গাড়া বলুন, কচুরি বলুন, এই জিনিসগুলো না একদম ভালো লাগে না খেতে, কেন কে জানে। লুচিটা ঠিক আছে, বাট ওই কচুরি সিঙ্গাড়া আমার একদম পোষায় না। ওই খাস্তা কচুরি মানে একদম জঘন্য। ওটা আমার লাইফের লাস্ট খাবার হতে পারে, মানে আমি যদি কিছু না পাই তখন গিয়ে ওটা খাবো। আবার আমার বাড়িতে আমার শাশুড়ি মা আবার সিঙ্গাড়া বেশি পছন্দ করে, সিঙ্গাড়া কচুরি। আমার মানে ভাসুর দাদা ভাই সেও তাই, কচুরি টচুরি এগুলো বেশি পছন্দ করে, আমার একদম ভালো লাগে। আর কেন জানি না সাইকোলজিক্যালি এটা কানেক্টেড কিনা, তুমি যেটা নিজে ভালোবাসো না সেটা দেখবে মানে বানাতেও আমি ভালো পারি না। আমি সিঙ্গাড়া বানানোর কতবার ট্রাই করেছি জানেন, একবারও ভালো হয়নি। মানে হয়েছে বাট সেই মুচমুচে ব্যাপারটা, সেই অনেক কিছু ট্রাই করেছি আমি ইউটিউবে ভিডিও দেখে, কোথায় মানে গরম জল দিয়ে মাখা, কোথায় সোডা দেওয়া, কোথায় এই করা ওই করা, সব কিছু ট্রাই করে দেখেছি। সিঙ্গাড়াটা সেই লেভেলের কিন্তু ভালো হয়নি। ওই যে বললাম না, মন থেকে ভালোবাসা আসে না। যে রান্নায় মন থেকে ভালোবাসা আসে না সেই রান্না ভালো হবে না। এই যে দেখুন, মুচমুচে পেঁয়াজি আমার রেডি হয়ে গেছে। সারাটা দুপুরে এত গরম, তাও আমার ঘুমটাকে আটকাতে পারিনি। আমার কালকে রাতে ভালো ঘুম হয়নি বলে আমি একটু ঘুমালাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। গরমে ঘেমে চান করে যাচ্ছি, তারপরেও ঘুমিয়েছি। দিয়ে এখন উঠে সব বিছানা গোছালাম, এক গাদা জামা কাপড় সমস্ত জায়গায় রেখে জানলা ফাল্লাগুলো খুললাম, ঘরটা একটু ঠান্ডা হলো। এরপরে যাবো সন্ধ্যে দেখাতে। দুপুরবেলা একটা শ্যুট ছিল, সেই শ্যুট আমি করতে পারিনি। দেখি রাতে রিং লাইট নিয়ে শ্যুটগুলো করা যায় কিনা। হোলির দিনে ঠান্ডাই বানাবো বলে না, দুধ নেওয়া ছিল, সে ডিপ ফ্রিজেই রয়েছে। আজকে ভাবছি একটু সিমুয়ের পায়েস করে দেবো। আচ্ছা, এই যে দুধটা ফুটিয়ে রাখলাম আমি, বাট আনফর্চুনেটলি বাড়িতে সিমুই শেষ হয়ে গেছে। আমি অনেক খুঁজলাম, পেলাম না। তো সেই জন্য দুধটাকে ফুটিয়ে একটু জাল দিয়ে রাখলাম। দেখি আইসক্রিম কিছু করা যায় কিনা, সেটা কালকে করে দেবো। আজকে রাত্রেবেলা মেচে মুখে যে রুটি আর তরকা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে, আমার খাওয়া হয়ে গেছে, বাকি সবাইকে এখন খেতে দেবো। এখানে দুধটাকে আমি আরেকটু ঘন করে রাখছি, দেখি যদি কালকে আইসক্রিম কিছু করা যায়। এই যে এখানে এক চিকচিকি বকফুল দেখতে পাচ্ছেন, এই বকফুলগুলো আমাদের এখানে সোনারগাঁওয়ের একজন প্রতিবেশীর গাছের, ওনার গাছে এত বকফুল ধরে যে উনি একা খেয়ে শেষ করতে পারেন না, সবাইকে দিয়ে যান। এইটাকে আমি জাস্ট ভেতরের যে ডান্ডিগুলো থাকে না, এটা ছাড়িয়ে রাখছি, কালকে বকফুলের বড়া বানাবো। এই যে এই জিনিসটা বাদ দিতে হয় শুধু, অনেকে এটাও বাদ দিয়ে দেয়, বাট আমি এটা রাখি কারণ বকফুলটা গোটা থাকে। এটা বাদ দিলে আবার বকফুলের পাপড়িগুলো আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা করে বড়া ভাজতে হবে। এই যে বকফুলগুলো সুন্দর ছাড়িয়ে রেখে দিয়েছি, কালকে ধুয়ে এগুলো বড়া হবে। আর এখানে দুধটাও হয়ে গেছে, মা কি ভারী রে। এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ঠান্ডা অলমোস্ট হয়েই গেছে, ঘন করে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ব্লগ দিইনি, তার একটাই কারণ কিছু শুটই করা হয়নি সেরকম ভাবে। ওকে, তো আজকে সানডে, হ্যাপি সানডে অল অফ ইউ। সানডে ব্লগ এখন থেকে স্টার্ট করছি। আজকে সকালবেলা নদীকে যাবো রুকসানার কাছে দিতে, তার আগে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে খাইয়ে পাঠাবো। এই যে নদীর টিফিন রেডি করে দিয়েছি, চাউমিন সমস্ত সবজি টবজি দিয়ে, বাট ওকে রুকসানার কাছে নিয়ে যাচ্ছি। আমি বলছি ওখানেই খেয়ে নিবি, দেরি হয়ে গেছে। এখানে পেঁয়াজ আলু ফালু সব কাটতে বসেছে। রবিবারে আজকে স্পেশাল চিকেন হবে, কোনো স্পেশাল না, প্লেন ঝোল গুলে দেবো একদম। মিসেস মুখার্জি বাজারে গেছে, এখনো পর্যন্ত আসেনি। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি চলে এসেছি একটা শ্যুট করতে। আমরা ধরুন যে সমস্ত কোলাবোরেশন করি, পেড প্রমোশন করি, তো তার না প্রচুর গাইডলাইন্স থাকে, একটা ডেডলাইন থাকে, এই টাইমের মধ্যে দিতে হবে। তারপরে ধরুন দিয়ে ওনাদের পছন্দ হলো না, কোনো ভুলভাল থাকলো সেটাকে রিশুট করতে হয়, অনেক চেঞ্জেস করতে হয়। তো সেরকমই একটা প্রবলেমের পরে আজকে আবার রিশুটে নেমেছি আমি। তো এই টাইমটাকে কাজে লাগিয়েই আমি শ্যুটটা
করে নেবো কমপ্লিট মিস্টার মুখার্জি বাজার আনতে করতে। আর বলবেন না শ্যুট করার সময় না মানে প্রফেশনাল শ্যুট যখনই করি তখন সমস্ত এসি ফ্যান অফ থাকে, আর এখন এত গরম পড়ে গেছে রীতিমতো যে সকালবেলা আমার রুমটা পুরো মানে ভাপ উঠছে এখন থেকেই। আর তার মধ্যে এরকম ধরনের ড্রেসও পরতে হয়, মানে ওদের কালার কম্বিনেশন অনুযায়ী ড্রেস পরতে হয়, ড্রেসটা হয়তো সোয়েটার ড্রেস, আর গরমে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। একবার শ্যুট করতে যাবো 10 রকমের আওয়াজ হয়। 1 মিনিট একটা ভিডিও শ্যুট করতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যায় ভালোভাবে শ্যুট করতে। এই যে দেখুন এখানে চিকেন আনা হয়েছে, এখানে টমেটো আলু দুটোই আছে। চিকেনগুলোকে একটু হালকা করে ম্যারিনেট করে জাস্ট নর্মাল ঝোল করে দেবো। প্রথমে আমি আলুটা ভেজে নেবো, তারপরে মাংস যা ভাজার ভাজবো। আলুই ভুবন বানাম। আমি এমনিতে খুব সাবধানী মেয়ে, মানে রান্নাঘরের কাজও খুব সাবধানে করি, বাট আজকে ছিল ভাগ্যে হঠাৎ করে পুরো আলু ছাড়তে যাওয়ার সময় তেল ফেলে এসে আমার হাতে পায়ে সব জায়গায় পড়েছে। জানি না ফোসকা পড়বে কিনা, সঙ্গে সঙ্গে কোলগেট পেস্ট তো লাগিয়ে দিয়েছি, দেখা যাক। ফোসকা না পড়ার কথাই কিন্তু বেশি, কিন্তু ভীষণ জ্বলছে। আলু ছাড়তে গিয়ে আমার 2 হাত গেল, কি জ্বলান জ্বলছে ওরে বাপরে, এতটা পুরো একদম গরম তেল এসে পড়লো। ওই বাটারটা দাও। আচ্ছা এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজছি, এদিকে আলু ভাজা আমার হয়ে গেছে। যাচ্ছ করো শাশুড়ি মা, আজকে তুমি কি খাবে দুপুরে? রোববার দুপুরে চিকেনের কি খাবে? চিকেন ঝোল। অন্য কোনো চিকেন ভালো লাগে না, শুধু ঝোল ভালো লাগে, আর স্টু ভালো লাগে। স্টু ওখানে বসে বসে আমার শাশুড়িমা বলছে রসুনের গন্ধ বেশি যাচ্ছে, আদা গন্ধ বেশি যাচ্ছে, একটু বেশি করে পেঁয়াজ। আমি বললাম যে দাঁড়াও, তুমি আগে খেয়ে দেখো। তেলের মধ্যে এখন শুধুমাত্র আমি রসুনটাই ছেড়েছি, পেঁয়াজ বাটা ফাটা কিছু ছাড়া হয়নি, সেই জন্যই গন্ধ ছাড়ছে। আগে খেয়ে দেখো, যদি খারাপ লাগে তো বলবে। সত্যি কথা বলতে কি আজকের চিকেনের ঝোলটা এত টেস্টি হয়েছিল, মানে আপনাদের কি বলবো, ইভেন আলুটাও না পুরো মাখনের মতো, মানে ভেঙে তো যায়নি, গোটাই ছিল, কিন্তু পুরো মাখনের মতো আলুটা হয়েছিল। অসাধারণ হয়েছিল আজকে চিকেনের ঝোলটা। আসলে কি বলুন তো, প্রথম আমাদের রাগ হয় ঠিকই যে আমাদের নিজেদের মতো কাজ করতে দিচ্ছে না শাশুড়ি মারা, এই করছে ওই করছে, কিন্তু একটু ভালো করে ভেবে দেখবেন শাশুড়ি মা তো এতদিন ধরে একটা সংসার চালিয়ে এসেছে না, তাই অটোমেটিক্যালি ডিকটেশনগুলো চলে আসে। মানে ধরুন আপনি যে কাজটা জানেন, আপনার সামনে হয়তো সেই কাজটা কেউ করছে, তখন অটোমেটিক্যালি সে জানা সত্ত্বেও মনে হয় যে এটা একটু বলি, মানে মুখ থেকে বেরিয়ে যায়। তো সেরকমই হয়, যারা আমাদের থেকে প্রচুর এক্সপিরিয়েন্স রাখে তাদের কাছ থেকে এই ধরনের কিছু কথা বেরিয়ে যায়। আর বয়স যত বাড়ে না তত মানুষের মধ্যে চেঞ্জেস আসতে থাকে। এই জিনিসগুলো ন্যাগিং বলুন বা যেটা বারণ করবেন সেটা বেশি করে করা, এই জিনিসগুলো আমার দিদার মধ্যেও ছিল। যখন দিদা আমাদের ছেড়ে চলে গেল লাস্ট বয়সে, তখন এগুলো প্রচুর দেখেছি। এখানে তো মাংস কষা চলছে, আর এখানে হচ্ছে বক ফুলের বড়া প্রিপারেশন। আগে ছাড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে আজকে বড়া হবে। নদী গাছে রুকসানা গাছে পড়তে, আর এসেই দেখবেন ওর রিয়াকশনটা দেখবেন যে চিকেন হচ্ছে, রুমে ঢোকার সাথে সাথে যে গন্ধটা ছাড়বে করে অস্থির হয়ে যাবে। তবে হ্যাঁ বলছে নাকি ঝাল হয়েছিল আজকে চিকেনটা খাওয়ার সময়, কিন্তু বিশেষ করুন ঝাল হয়নি। আমি লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, কাঁচা লঙ্কাও ইভেন দিইনি। কিসের জন্য ঝাল বলছিল জানি না, হয়তো আদা মশলার মানে ঝাঁঝালো ব্যাপারটার জন্য বলছিল। প্রত্যেকবার রবিবারে আমি রান্নার চব্বটা বেশি রাখি, তাই আজকে ডিসাইড করেছিলাম যে আজকে একদম রান্নার চব্ব রাখবো না, শুধুমাত্র ঝোল ভাত হবে, খাবে। কিন্তু হ্যাঁ বাবার ক্ষেত্রে আবার আলাদা, বাবা তখন মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, ওই জন্য বাবার জন্য পনির হয়েছে, পাতলা করে পনিরের তরকারি হয়েছে। আর এখানে দেখছেন বকফুলের বড়া একদম গরম ভাজা হচ্ছে। বকফুলের বড়াটা না আমার থেকে সুলতাদি ভালো ভাজতে পারে, মানে আমার কিরকম ছেদ্রে যায়, ভালো হয় না, আর সুলতাদি খুব সুন্দর ভাজে। তো আমি এখন গরম মাকে একটা দেবো, আমি একটা খাবো, সব একটা করে খাবে। বকফুল মচমচে হয়েছে দেখো। দেখুন চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এরপর গরম জল দিয়ে ফুটিয়ে জাস্ট ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। মাকে যখন খেতে দিয়েছিলাম এক গাল মুখে তোলার সাথে সাথে বলছে আজকে মাংসটা ফাটাফাটি হয়েছে। আমি বললাম এটা দিয়ে রাত্রে রুটি খাবে? তো বলছে হ্যাঁ অবশ্যই খাবো। এমনিতে মা 2 পিস দুপুরে খায় আর 2 পিসের মতো রাত্রে খায়, তবে হ্যাঁ পিসটা ভালোভাবে দেখে দিতে হয়। বাট আজকে কি হয়েছে বলুন তো, ঠ্যাঙের পিসের সাথে না ওপরে যে লাগাটা থাকে সেটা নেই, তো সেই জন্য মায়ের আবার পিস পছন্দ হয়নি, আবার দেখে শুনে আর একটা দিলাম। যাই হোক খেয়েছে, নষ্ট করেনি। যে এই হলো মাংসের ঝোল, এখন সবাইকে খেতে দেব। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে নদীর খাবার টেনে আমি এখন ওপরে যাচ্ছি, মিস্টার মুখার্জির পুজো হলে তারপর একসাথে খেতে বসবো। আমাদের প্ল্যাটার রেডি। রবিবারের প্ল্যাটারের মধ্যে আছে ব্লক ফুলের বড়া, চিকেন, আর হ্যাঁ ডাঁটার তরকারি হয়েছে সর্ষে বাটা দিয়ে, ওটা আমি খাইনি, ওটা মিস্টার মুখার্জিকে দিয়েছি। এই যে দেখুন কোকিলকে মিমিক্রি করছে, এইটা ইয়ে রয়েছে জানিস, গল্প রয়েছে কোকিলের ডাকার পেছনে, তাই না জেনে ডাকিস না, চলে আয়। ওকে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি জেমস লং এ চা খেতে। তার আগে দেখি একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে আমাদের জাম গাছে মুকুল এসেছে এই প্রথমবার। 5 বছর ধরে এই গাছটা লাগানো আছে, একটাও ফুল বা ফল হয়নি, এত বড় হয়েছে, ফাইনালি ফুল এসেছে। আপনাদের দেখাই দেখুন, এই যে এখানে এসেছে, প্রত্যেকটা ডালে ডালেই এসেছে। এই যে
এই যে প্রত্যেকটা গাছেই অত বেশি ফল দেয় না, প্রথমবারে হয়তো কয়েকটা হয়ে বন্ধ হবে, তারপরে এবারে যেটা ধরে সেটা পুরো ভর্তি হয়ে আসে। তো আমরা খুব হ্যাপি 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 হ্যাপি। মা জানো জাম গাছে ফুল ধরেছে, বুঝলে মা? জাম গাছে ফুল ধরেছে, জাম গাছটাতে। হ্যাঁ আচ্ছা, আজকে আমরা চা খেতে তো যাচ্ছি, তার সঙ্গে আরেকটা জায়গা আমার যাওয়ার কথা আছে। হ্যাঁ আমি ভাবছি একটু বিউটিশিয়ান কোর্সটা কমপ্লিট করে রাখবো, হয়তো ভবিষ্যতে হয়তো আমার কোনো কাজে আসতে পারে, বা আমি হয়তো কোনো ইয়েতে ভাবছি আর কি, বড় কিছুতে ভাবছি। তো সেই জন্যই আমি বিউটিশিয়ান কোর্সটা ভাবছি টুকটাক করে সেরে রাখবো। একটা কুকুর বাচ্চা, একটা বিউটিশিয়ান কোর্সটা মানে আমি করব, সেই জন্যই আজ কথা বলতে যাচ্ছি। তো ওখানে কথাবার্তা বলে তারপরে আমি, তো ব্যাপারটা হচ্ছে আমার তো জানেন কিরম শিডিউলটা, তো প্রত্যেক দিন তো আমার পক্ষে সম্ভব হবে না, তো সপ্তাহে একদিন দুদিন করে আমি ক্লাস করব, এটা ভেবে রেখেছি। তো দেখা যাক কি হয়, কতদূর কি হয়, কথাবার্তাকে বলে আসি কবে কি ক্লাস। বেশিরভাগ আমি শনি আর রবি রাখার চেষ্টা করবো, কারণ ওই দিন নদীর দুদিন স্কুল ছুটি থাকবে, ওই দিন ওকে নিয়েই আমি বেরিয়ে যাবো। ওখানে কোথাও রেখে যেতে আমি সাহস পাবো না, আর আমি যদি ভালো করে মন দিয়ে কাজই না করতে পারি তাহলে কাজটা করে লাভ কি। আর ওকে এখানে রেখে যাবো, আমার মনটা টেনশনে থাকবে, তার থেকে বেটার ওকে আমি নিয়ে যাবো। ওকে ওই দুদিন নিয়ে গিয়ে ওখানে নিয়ে গিয়ে আমি হয়তো 3-4 ঘন্টা ক্লাস থাকবে, ক্লাস করে বাড়ি আসবো। এখানে রাধা শ্রীকৃষ্ণের ঝুলন হয়েছে, আমার সাথে মিঠি দিয়ে এসেছে, আমাদের সব কথাবার্তা হয়ে গেছে এখানে, এখন বাড়ি যাচ্ছি। এই আমি বলছি যে তাহলে ডিসাইড করো কবে কি, ঠিক আছে? তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো। দেখো সব সময় এরকম হবে না যে তুমি আমি একদিনে আসবো, হ্যাঁ তোমার কাজ পড়ে যাবে, আমার মেয়ে স্কুল পড়ে যাবে, প্রথম হয়তো 1-2 দিন আমরা চেষ্টা করবো একসাথে আসার, তারপরে দেখবো। আমার কথা বলা হয়ে গেছে, আর আমি মোস্ট প্রবাবলি এপ্রিল মাস থেকে ক্লাসে জয়েন করছি, ঠিক আছে? তার আগে আরামবাগটা আমি ঘুরে চলে আসি। তো এপ্রিল মাসে সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে আমার অ্যাকর্ডিংলি, মানে আমি যেরকমভাবে চুজ করবো যে সপ্তাহে যে কটা 2টো দিন। তো অ্যাডভান্স কোর্সে আমি ভর্তি হচ্ছি, সমস্ত কিছু বিউটি রিলেটেড তো আছে, সাথে মেকআপ, হেয়ার কাটিং অ্যান্ড অল, হেয়ার স্টাইলিং, সমস্ত কিছু সব কোর্স আমি করবো। মোটামুটি 6 মাস থেকে 1 বছর আমার জাস্ট টাইম লাগবে হয়তো, তো আমার অসুবিধা নেই, আমি টাইম নিয়ে শিখবো। ওখান থেকে আমরা বেরিয়ে গেছি এখন জেমস লং এর পথে আমরা। আর জেমস লং এ যখন এসেছি তখন কি ক্যাফে ল্যাটে ছাড়া গতি আছে? তো ক্যাফে ল্যাটেতে চলে এলাম। মিস্টার মুখার্জি ক্যাপুচিনো নিয়েছিল, আমি নর্মাল ব্ল্যাক কফি নিয়েছিলাম, আর সাথে খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম আমরা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, ফ্রাইড চিলি মাশরুম নিয়েছিলাম, গোল্ডেন ফ্রাইড প্রন নিয়েছিলাম, আর নিয়েছিলাম বার্গার। সবাই মিলেমিশে খেয়েছি। আর হ্যাঁ, নদীর জন্য নেওয়া হয়েছিল একটা হট সিজলিং ব্রাউনি, ও আইসক্রিম খেতে চেয়েছিল সেই জন্য। আর ক্যাফে ল্যাটের খাবার সম্পর্কে কি বলবো, অসাধারণ হয় এক কথায়, প্রত্যেকবারের মতোই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে সানডে যখন বোধহয় জায়গা পাবো না, কিন্তু আমরা এমন একটা টাইমে এসেছিলাম ফাঁকা ছিল, আমাদের পরেই আস্তে আস্তে ভিড় হতে শুরু করলো। যাওয়ার সময় মা বাবার জন্য এখান থেকে ফিশ ফ্রাই নিয়ে যাবো, কারণ বাবা একমাত্র মাছটাই খায়। আমি বলছি কোনটা সব থেকে ভালো লাগলো আজকে? মাশরুমটা। আর এটা কেমন লাগলো তোমার, ওই ফিশ ফ্রাইটা? এটা হচ্ছে আমাদের লাস্ট অর্ডার, গোল্ডেন ফ্রাইড প্রন, অ্যান্ড এরপরে আমি ব্রাউনি খাবো। তুমি কিছু খাবে না? আমি খাবো। হট সিজলিং ব্রাউনি চলে এসেছে নদী। ভালো লাগলো খাবার খেয়ে? ভালো লাগলো? কোনটা সব থেকে বেস্ট লাগলো? মাশরুম আর ফিশ ফ্রাই না ফিশ ফিঙ্গার, তারপরে আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম কে বুঝলে? বেশ ভালো রকম বিদ্যুৎটা চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। মিস্টার মুখুজ্জি আসছে, দেখ। বাপরে বাপ, হঠাৎ করে এত বৃষ্টি হয়ে ভাবতেই পারিনি। রাস্তায় হঠাৎ করে এক গাদা জল দাঁড়িয়ে গেল, আর প্রচন্ড বৃষ্টি, মানে রীতিমতো এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমরা ভয়ে সিটিয়ে গাড়ির ভেতরে বসেছিলাম। তাড়াতাড়ি পোপা করে বাড়ি ঢুকলাম, এখন শান্তি। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, প্রায় 8:45 নাগাদ চলে এসেছি। এখানে যা বৃষ্টি হলো আর বলবেন না, শিলা বৃষ্টি, এত বড় বড় শিল পড়েছে রীতিমতো। এখন বাজছে 10:30, 11টা বাজতেই চললো। নদীকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে, কালকে স্কুল আছে, কালকে ম্যাথস এক্সাম। আর আমি এখন নিয়ে বসেছি সমস্ত সরঞ্জাম, এই যে প্রথমে চুলে তেল লাগালাম, আর এখন এই বি বডি ওয়াইজের, আস্তে করো, বি বডি ওয়াইজের এই রোল অনটা, এটা পায়ের গোড়ালিতে দেয়, ভীষণ ভালো, ভীষণ ভালো। যাদের একটু পায়ে ওই হয় না মোটা চামড়া হয়ে গেছে, বা খুব ফাটা, গরমেও ফাটে পা আমার,
ঠিক আছে, অদ্ভুত একটা, এটার কোনো একটা শরীরে ডেফিসিয়েন্সি থাকলে হয়, কোনো একটা ভাইটামিন ডেফিসিয়েন্সি থেকে এটা হয়। আমি দেখলাম একটা আর্টিকেলে, কিন্তু এখন সেইটার নাম মনে পড়ছে না, ম্যাগনেসিয়াম না কিছু একটা সামথিং হবে। তো এটা প্রচণ্ড ভালো কাজ দেয়, পায়ের ওপরে মোটা লেয়ারটা তুলে দেয়, আর পা একদম পরিষ্কার ঝকঝকে থাকে। বি বডি ওয়াইজের এটা এমনই একটা প্রোডাক্ট, আমি আপনাদেরকে 100% রেকমেন্ড করবো, কিনুন। 2 দিন থেকে 3 দিন ইউজ করে দেখুন, সঙ্গে সঙ্গে রেজাল্ট, ফাটাফাটি জিনিস। আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেবো, ভিউ প্রোডাক্টটা দেখে আপনারা কিনতে পারেন। এখানে ফাইনালি ডাইনি রিলিজ করেছে, সেকেন্ড পার্টটা দেখছি, বাট অতটাও ভালো লাগছে না সত্যি কথা বলতে কি। এই দেখুন, আমি পেস্ট লাগিয়েছিলাম না, তবুও কিরকম ফোসকা পড়েছে দেখুন, এদিকে ওদিকে করে পুরো তেলের ছিটা পড়ার মতো। আমি ভেবেছিলাম হয়তো ফোসকা পড়বে না, কিন্তু যে হারে জ্বলছিল তাই ভাবলাম যে ফোসকা না পড়েও যাবে কোথায়।